আসসালামু আলাইকুম। মিউচুয়াল ফান্ডস অপারেশনস এই চ্যাপ্টারের উপর আমি আজকে 3 নম্বর লাইভ ক্লাস নিব। গত ক্লাসে আমরা এই শীটের 8 পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম 9 থেকে অঙ্ক করা স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 9 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। 9 নম্বর অঙ্কে যাওয়ার আগে আমি একটা সূত্র বোঝাবো। আমাদের 5 নম্বর যে সূত্রটা আছে মার্জিন কল প্রাইস, এই মার্জিন কল প্রাইসটা বোঝাবো, দেন হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করা শিখবো আজকে। তো মার্জিন কল প্রাইসের সূত্রটা হচ্ছে ডি ডিভাইড বাই এন ইন্টু 1 - mm%। আমরা এই সূত্র প্রয়োগ করে মার্জিন কল প্রাইস বের করতে পারি, যেখানে ডি হচ্ছে ডেপ ফান্ড, আমাদের প্রশ্নে দেওয়া থাকবে ডেপ ফান্ড বা ঋণ কত টাকা। এন হচ্ছে নাম্বার অফ শেয়ারস, শেয়ার সংখ্যা, এই শেয়ার সংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আর mm%, যার ফুল মিনিং হচ্ছে মেনটেন্যান্স মার্জিন পার্সেন্টেজ, এই মেনটেন্যান্স মার্জিন পার্সেন্টেজও আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তো ডেপ ফান্ড, নাম্বার অফ শেয়ারস এবং মেনটেন্যান্স মার্জিন পার্সেন্টেজ কোশ্চেনে দেওয়া থাকবে, বের করতে বলবে মার্জিন কল প্রাইস, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব ডি ডিভাইড বাই এন ইন্টু 1 - mm%। আমরা এই সূত্র প্রয়োগ করে মার্জিন কল প্রাইস বের করতে পারবো। এখন এই মার্জিন কল প্রাইস জিনিসটা কি? মার্জিন কল প্রাইস হচ্ছে এমন একটা প্রাইস যেই প্রাইস পর্যন্ত আমরা মার্জিন কল রিসিভ করব না, অর্থাৎ শেয়ারের দাম কমে যদি মার্জিন কল প্রাইস পর্যন্ত আসে, হ্যাঁ, মার্জিন কল প্রাইস পর্যন্ত আসলেও আমরা হচ্ছে মার্জিন কল রিসিভ করব না। কিন্তু যদি শেয়ারের প্রাইস মার্জিন কলের নিচে নেমে যায়, মার্জিন কল প্রাইসের নিচে নেমে যায়, তাহলেই কিন্তু মার্জিন কল করা হবে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। মার্জিন কল প্রাইস হচ্ছে একটা ব্রেক ইভেন প্রাইস, যেই প্রাইস পর্যন্ত শেয়ারের দাম আসতে পারবে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে না। ঠিক আছে, মার্জিন কল প্রাইস যদি 10 টাকা হয় তাহলে শেয়ারের দাম 10 টাকা পর্যন্ত আসতে পারবে। 10 টাকা পর্যন্ত যদি শেয়ারের দাম আসে তাহলে কিন্তু মার্জিন কল করা হবে না। কিন্তু মার্জিন কল প্রাইস যদি 10 টাকা হয় আর আমার শেয়ারের দাম যদি 10 টাকার নিচে নেমে যায় তাহলে মার্জিন কল করা হবে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। তো আমি এখানে লিখে দিয়েছি যে শেয়ারের মূল্য মার্জিন কল প্রাইজের নিচে নামলেই মার্জিন কল করা হবে। ঠিক আছে, শেয়ারের মূল্য মার্জিন কল প্রাইজের নিচে নামলেই মার্জিন কল করা হবে। যদি মার্জিন কল প্রাইস 12 টাকা হয় তাহলে শেয়ারের দাম যদি কমতে 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 12 টাকার নিচে চলে যায় তাহলেই মার্জিন কল করা হবে, আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে রাখা হবে। ঠিক আছে, আর যদি মার্জিন কলের উপরে শেয়ারের প্রাইস থাকে, ধরো শেয়ারের মার্জিন কল প্রাইস হচ্ছে 12 টাকা আর আমাদের শেয়ারের প্রাইস আছে 15 টাকা বা 20 টাকা, যদি মার্জিন কল প্রাইজের উপরে শেয়ারের দাম থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। মার্জিন কলেও যদি শেয়ারের দাম চলে আসে, মার্জিন কল প্রাইজেও যদি শেয়ারের দাম চলে আসে তাও কোনো সমস্যা হয় না, কিন্তু মার্জিন কল প্রাইজের থেকে যদি নিচে নেমে যায় শেয়ারের দাম তাহলেই মার্জিন কল করা হয় এবং আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে রাখা হয়। তো আমাদের এইখানে এরকমই একটা কোশ্চেন করবে যে শেয়ারের দাম কত টাকার নিচে নামলে মার্জিন কল করা হবে। তখনই আমরা মার্জিন কল প্রাইস বের করে একটা মন্তব্য করব যে শেয়ারের দাম এত টাকার নিচে নামলে মার্জিন কল করা হবে। আসলে আমরা অঙ্কটা একটু পড়ি। আমাদের 9 নম্বর যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে এভালন কোম্পানিজ স্টক ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 15 পার শেয়ার। বলছে এভালন কোম্পানির শেয়ার বাজারে 15 টাকা করে বিক্রি হয়, তাহলে শেয়ারের কারেন্ট সেলিং প্রাইস দেওয়া আছে কত টাকা? কারেন্ট সেলিং প্রাইস দেওয়া আছে 15 টাকা। এরপর বলছে দ্য ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট ইজ 60%। ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট দেওয়া আছে 60%। ইনিশিয়াল মার্জিন রিকোয়ারমেন্ট মানে হচ্ছে আমরা যত টাকার শেয়ার কিনবো তার 60% টাকা নিজের পকেট থেকে দিব, অর্থাৎ বিনিয়োগকারী নিজের পকেট থেকে 60% টাকা বিনিয়োগ করবে আর বাকি 40% সে ব্রোকারেজ হাউস থেকে ঋণ নিবে। দ্য মেইনটেনেন্স মার্জিন পার্সেন্টেজ 35%, অর্থাৎ রক্ষণাবেক্ষণ মার্জিন কত পার্সেন্ট? 35%। এখন বলছে ক্যাপ অ্যানসন, এটা বিনিয়োগকারীর নাম। ক্যাপ অ্যানসন বাইজ 100 শেয়ার্স অফ এভালন স্টক অন মার্জিন। বলছে ক্যাপ অ্যানসন এভালন স্টকের 100টা শেয়ার ক্রয় করেছে মার্জিনের মাধ্যমে, তার মানে সে 60% টাকা নিজের তহবিল থেকে বিনিয়োগ করেছে আর বাকি 40% টাকা সে ব্রোকারেজ হাউস থেকে ঋণ নিয়েছে। সে মোট শেয়ার কিনছে কয়টা? 100টা শেয়ার কিনছে। এখন যেহেতু এক একটা শেয়ার বিক্রি হচ্ছে 15 টাকা করে, তাহলে সে 15 টাকা করেই তো শেয়ারগুলো কিনেছে, তাই না? সো শেয়ারের টোটাল ভ্যালু কত হবে? 100 সাথে 15 গুণ করলে 1500 টাকা হচ্ছে শেয়ারের টোটাল ভ্যালু। ওই টোটাল ভ্যালুর 60% টাকা সে নিজের পকেট থেকে দিছে আর 40% টাকা সে ব্রোকারেজ হাউস থেকে ঋণ নিয়েছে। যেই হাউস ঋণ দিয়েছে তারা একটা শর্ত দিয়েছে যে মালিকানা মেনটেন করতে হবে কত পার্সেন্ট? 35%। এখন বলছে যে টু হোয়াট প্রাইস মাস্ট দ্য স্টক ফল ফর ক্যাপ টু রিসিভ এ মার্জিন কল। বলছে শেয়ারের দাম কত টাকার নিচে নামলে ক্যাপ মার্জিন কল রিসিভ করবে, অর্থাৎ বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে। তো এইভাবে যখন কোনো কোশ্চেন করবে আর কি, যে শেয়ারের দাম কত টাকার নিচে নামলে টু হোয়াট প্রাইস মাস্ট দ্য স্টক ফল, শেয়ারের দাম কত টাকার নিচে নামলে বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে, যখন এইভাবে কোশ্চেনটা করবে তখনই আমরা মার্জিন কল প্রাইস বের করব,
তারপর একটা মন্তব্য করব যে মার্জিন কল প্রাইজের নিচে নামলে শেয়ারের দাম মার্জিন কল প্রাইজের নিচে নামলে বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে, তখন আমরা এইভাবে মন্তব্য করব। তো এখানে কিন্তু আমাদের সরাসরি মার্জিন কল প্রাইস বের করতে বলে নাই, তারপরেও কিন্তু আমরা বুঝে গেছি যে আমাদেরকে মার্জিন কল প্রাইস বের করতে হবে। হ্যাঁ, কারণ যখন বলে দিবে যে টু হোয়াট প্রাইস মাস্ট দ্য স্টক ফল, মানে শেয়ারের দাম কত টাকা নিচে নামলে বিনিয়োগকারী রিসিভ এ মার্জিন কল, বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে, তখনই আমরা মার্জিন কল প্রাইস বের করব এবং বলবো যে মার্জিন কল প্রাইসের নিচে যদি শেয়ারের দাম নেমে যায় তাহলে বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে। তো আসো আমরা অঙ্কটা সমাধান করি। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে আর কি, যে সূত্রটার মধ্যে যে তিনটা এলিমেন্টস আছে গিভেনের মধ্যে মিনিমাম এই তিনটা এলিমেন্টস লিখতেই হবে। ঠিক আছে, তো আমরা সাজায় লিখতে গেলে বেশ কিছু তথ্য চলে আসে। যেমন প্রথমে আমরা চিন্তা করি যে বিনিয়োগকারী কতগুলা শেয়ার কিনেছে, সেটা টোটাল ভ্যালু কত, কারণ টোটাল ভ্যালু বের না করলে আমরা হচ্ছে ডেপ ফান্ডও বের করতে পারি না। এই জন্য টোটাল ভ্যালুটা আমরা আগেই বের করে নিব। টোটাল ভ্যালু কিন্তু আমাদের মার্জিন কল প্রাইজের মধ্যে লাগতেছে না, তারপরও বের করব। আমরা গিভেন দিয়ে লিখবো যে টোটাল ভ্যালু ভি, ভি হচ্ছে কত হবে, 100 শেয়ার 15 টাকা করে দাম, তাহলে 100 সাথে 15 গুণ করবা, 1500 টাকা হচ্ছে টোটাল ভ্যালু, অর্থাৎ বিনিয়োগকারী 1500 টাকা শেয়ার ক্রয় করেছে। এই 1500 টাকার মধ্যে তার ইনিশিয়াল মার্জিন হচ্ছে 60%, আর বাকি 40% হচ্ছে ঋণ। তো আমি ঋণটা বের করব। আগে লিখে নিব যে ইনিশিয়াল মার্জিন আই এম হচ্ছে 60% অথবা 0.60। তাহলে ডেপ ফান্ড ডি এর মান কত হবে, ডি বের করার সূত্র হচ্ছে ভি মাইনাস ভি গুণন আই এম। এটা হচ্ছে ডেপ ফান্ড বের করার সূত্র। সো ভি এর মান তো মাত্রই বের করেছি 1500, এই যে 1500 বসাই দিলাম, মাইনাসের মাইনাস, এখানে ভি এর জায়গায় 1500 বসাইলাম, আর আই এম এর পরিবর্তে আমরা 0.06 বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি ডেপ ফান্ড হচ্ছে 600 টাকা। এরপর আমাদের মেইনটেনেন্স মার্জিন পার্সেন্টেজ দেওয়া আছে 35%। তো আমরা লিখবো মেইনটেনেন্স মার্জিন পার্সেন্টেজ বা পার্সেন্টেজ হচ্ছে 35% অথবা 0.35। তারপর শেয়ার হচ্ছে এন, এন এর মান হচ্ছে 100, মার্জিন কল প্রাইস কত, উই নো দিয়ে আমরা মার্জিন কল প্রাইসের সূত্র বসাই দিব যে ডি ডিভাইড বাই এন ইন্টু 1 মাইনাস পার্সেন্টেজ। এখন ডি কত, ডি হচ্ছে 600 টাকা, এই যে এখানে 600 বসাই দিব। এন হচ্ছে নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার হচ্ছে 100, এই যে 100 বসাই দিলাম, তারপরে গুণের গুণ চিহ্ন দিলাম। 1 মাইনাস পার্সেন্টেজ আমরা লিখলাম 1 মাইনাস 0.35, কারণ পার্সেন্টেজের মান হচ্ছে 0.35, আমরা এখানে পার্সেন্টেজের পরিবর্তে 0.35 বসাই দিলাম। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে তো 600 600ই থাকবে, নিচে ক্যালকুলেশন করলে আসে 65। সো ভাগ করে দিলে 9.23 টাকা হচ্ছে মার্জিন কল প্রাইস। এখন এই মার্জিন কল প্রাইস যে 9.23 টাকা আসছে, এটা দিয়ে আসলে কি মিন করে, এটা দিয়ে মিন করে শেয়ারের দাম কমতে কমতে 9.23 টাকা পর্যন্ত যদি আসে তাহলেও বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে না। কিন্তু 9.23 থেকে যদি শেয়ারের দাম একটুও কমে যায়, 9.23 থেকে যদি শেয়ারের দাম একটুও কমে যায় তাহলেই বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে, অর্থাৎ বিনিয়োগকারীর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে রাখা হবে। তো আমরা হচ্ছে ওইভাবে মন্তব্যটা করব যে শেয়ারের দাম কত টাকা নিচে নামলে বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে। আমরা লিখবো যে কমেন্ট ইফ স্টক প্রাইস ফলস, মানে যদি শেয়ারের দাম ফল করে অর্থাৎ নিম্নমুখী হয়। এখন কতটুকু ফল করবে সেটা আমরা বলে দিয়েছি, বিলো টাকা 9.23 টাকার নিচে নামতে হবে। হ্যাঁ, তো যদি শেয়ারের দাম ফল করে, হ্যাঁ 9.23 টাকার নিচে যদি নেমে আসে শেয়ারের দাম, দেন দ্য ইনভেস্টর উইল রিসিভ এ মার্জিন কল, বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে। তা আমাদের প্রশ্ন বলেছিল যে শেয়ারের দাম কত টাকার নিচে নামলে বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে। আমরা বলছি যে শেয়ারের দাম যদি 9.23 টাকার নিচে নামে তাহলে বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে। আমরা কি বুঝতে পেরেছি এই 9 নম্বর অঙ্ক? যদি কারো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করো, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা 9-এর পর হোমওয়ার্ক করব হচ্ছে 10, 11, 12 নম্বর অঙ্কটা এখন আমি করাই দিব। আচ্ছা, স্ক্রিনে আমরা 12 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে মিস্টার আফনান অ্যান ইনভেস্টর, মিস্টার আফনান হচ্ছে একজন বিনিয়োগকারী, বাইজ 5000 শেয়ার অফ কমন স্টক অফ স্কোয়ার ফার্মা এট টাকা 50 ইচ ফ্রম হিজ ব্রোকার। বলছে মিস্টার আফনান হচ্ছে একজন বিনিয়োগকারী, সে 5000 শেয়ার ক্রয় করেছে স্কোয়ার ফার্মার, প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 50 টাকা করে। এখন বলছে হোয়ার হি হ্যাজ টু পুট আপ টাকা 1,25,000 টু ইনিশিয়েট দ্য ট্রানজেকশন, মানে লেনদেন সম্পন্ন করার জন্য সে নিজের পকেট থেকে 1,25,000 টাকা জমা দিয়েছে। এই যে পুট আপ থাকলেই বুঝতে হবে যে সে নিজের থেকে জমা দিয়েছে কত টাকা, 1,25,000 টাকা। কেন? টু ইনিশিয়েট দ্য ট্রানজেকশন, লেনদেন সম্পন্ন করার জন্য। তার মানে সে যে 5,000 শেয়ার কিনছে 50 টাকা করে, তাহলে এটার টোটাল ভ্যালুটা কত গুণ করলেই তো পাওয়া যাবে। 5,000-এর সাথে 50 গুণ করলে 2.5 লক্ষ টাকা হচ্ছে টোটাল ভ্যালু। তার মানে 2.5 লক্ষ টাকা শেয়ার কেনার জন্য হি হ্যাজ টু পুট আপ টাকা 1,25,000 টু ইনিশিয়েট দ্য ট্রানজেকশন, মানে ওই 2.5 লাখ টাকা শেয়ার কেনার জন্য বা লেনদেনটা সম্পূর্ণ করার জন্য সে নিজের তহবিল থেকে 1,25,000 টাকা জমা দিছে। তাহলে এটা হচ্ছে তার ওন ফান্ড। আর 2.5 লাখ থেকে ওন ফান্ডটা বাদ দিলে আমাদের ডেফ ফান্ড বের হয়ে যাবে বাকি 1,25,000 টাকা।
এখন বলছি ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট, তোমাকে নির্ণয় করতে হবে, টোটাল 4টা রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন করতে বলছে। সো উপরে যা যা আছে এগুলো আমরা একটু গিভেনের মধ্যে লিখবো। তো আমরা গিভেন দিয়ে প্রথমে লিখবো যে বিনিয়োগকারী 5,000 শেয়ার কিনছে 50 টাকা করে, তাহলে টোটাল ভ্যালু হবে 5,000 গুণ 50 টাকা। তা আমরা টোটাল ভ্যালু ভি বের করে ফেললাম, 5,000 গুণ 50 টাকা, দ্যাটস মিন 2.5 লক্ষ টাকা। এখন বলছে যে সে পুট আপ মানে নিজের তহবিল থেকে জমা রাখছে, ঠিক আছে, হি হ্যাজ টু পুট আপ, সে নিজের তহবিল থেকে জমা রাখছে কত টাকা, 1,25,000 টাকা, এটা হচ্ছে তার ওন ফান্ড। তো আমরা লিখবো যে ওন ফান্ড ওএফ এর মান হচ্ছে 1,25,000 টাকা। তাহলে ডেফ ফান্ড কত হবে, ডি এর মান কত হবে, ওই টোটাল ভ্যালু থেকে ওন ফান্ডটা বাদ দিলে ডেফ ফান্ডটা পেয়ে যাবো। So আমরা লিখবো যে ভি মাইনাস ওন ফান্ড। তো ভি হচ্ছে 2,50,000 টাকা, তারপরে বিয়োগ চিহ্ন দিলাম, ওন ফান্ড হচ্ছে 1,25,000 টাকা। সো 2,50,000 থেকে 1,25,000 টাকা বাদ দিলে 1,25,000 টাকা বের হয়, এটা হচ্ছে আমাদের ডেফ ফান্ড। সো এই পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ইনিশিয়াল মার্জিন বের করতে হবে। তো আমরা রিকোয়ারমেন্ট 1 দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ ইনিশিয়াল মার্জিন, ব্র্যাকেটে লিখবো আইএম, উই নো দিয়ে আমরা আইএম এর সূত্র বসাই দিব যে ওন ফান্ড ভাগ হচ্ছে ভি। ওন ফান্ড কত, ওন ফান্ড হচ্ছে 1,25,000 টাকা, আর ভি কত, ভি হচ্ছে 2,50,000 টাকা। সো 1,25,000কে 2,50,000 দিয়ে ভাগ করব, ভাগফল আসে 0.50। আমরা মনে মনে 100 গুণ করে লিখে দিব অথবা 50%। তো আমাদের ইনিশিয়াল মার্জিন বের করতে বলছে, ইনিশিয়াল মার্জিন হচ্ছে 50%। তো এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 1, আমরা রিকোয়ারমেন্ট 1 করে ফেলছি, রিকোয়ারমেন্ট 1 আমাদের কমপ্লিট। রিকোয়ারমেন্ট 1 আমাদের কমপ্লিট, আমরা এখন রিকোয়ারমেন্ট 2 এ যাব। রিকোয়ারমেন্ট 2 এ বলছে যে দ্য অ্যাকচুয়াল মার্জিন, দ্য অ্যাকচুয়াল মার্জিন হোয়েন দ্য শেয়ার প্রাইস ড্রপস টু টাকা 45 পার শেয়ার। বলছে অ্যাকচুয়াল মার্জিন বের করো। কি বের করতে বলছে, অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে, অ্যাকচুয়াল মার্জিন বের করতে বলছে হোয়েন দ্য শেয়ার প্রাইস ড্রপস টু টাকা 45 পার শেয়ার। যদি শেয়ারের দাম কমে, যদি শেয়ারের দাম কমে 45 টাকা হয়, তাহলে অ্যাকচুয়াল মার্জিন কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো অ্যাকচুয়াল মার্জিন যখন বের করবো তখন তো কারেন্ট ভ্যালু বেস স্টক বা সিভিএসটা লাগে, তাই না? তো সিভিএসটা আমরা এই 45 টাকা দিয়ে কিন্তু বের করব, অর্থাৎ এই যে 500টা শেয়ার কিনছে, তার মানে বিনিয়োগকারীর কাছে 500টা শেয়ার আছে, এখন শেয়ারের দাম কমে 45 টাকা হয়েছে। সো আমি কারেন্ট ভ্যালু বের করবো কিভাবে, ওই 5,000-এর সাথে 45 গুণ করব, তাহলে কারেন্ট ভ্যালু বেস স্টক বা সিভিএস পাওয়া যাবে। আর ডেফ ফান্ড কিন্তু আগেটাই থাকবে, ডেফ ফান্ড 1,25,000 থাকবে, আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করতে পারবো। এরপর বলছে ডাজ দ্য ইনভেস্টর নিড টু স্যাটিসফাই এ মার্জিন, এ কল মার্জিন ইফ মেইনটেন্স মার্জিন ইজ 35%। মানে বিনিয়োগকারী কি মার্জিন কল রিসিভ করবে, বিনিয়োগকারী কি মার্জিন কল রিসিভ করবে যদি মেইনটেন্স মার্জিন 35% হয়। তো আমরা অ্যাকচুয়াল মার্জিনের উপর ভিত্তি করে বলতে পারবো যে বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে কিনা। যদি আমাদের অ্যাকচুয়াল মার্জিন 35%-এর নিচে নেমে যায় তাহলে বলবো বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে। আর যদি দেখি অ্যাকচুয়াল মার্জিন 35%-এর বেশি আছে, তাহলে আমার মালিকানা মেনটেন করতে বলছে 35%, কিন্তু আমার অ্যাকচুয়াল মার্জিন 35%-এর বেশি আছে, তখন আমি বলবো যে বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে না। ঠিক আছে, সো এখানে আমাদেরকে বলছে কি যে অ্যাকচুয়াল মার্জিন বের করো যদি শেয়ারের দাম কমে 45 টাকা হয়। তা আমরা 45 টাকাতেই সিভিএস বের করে অ্যাকচুয়াল মার্জিনটা বের করে ফেলি। তো লিখবো যে আমরা লিখবো যে হোয়েন মার্কেট প্রাইস ইজ টাকা 45 পার শেয়ার, যদি শেয়ারের দাম 45 টাকা হয়, উই নো আমরা জানি অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্র হচ্ছে সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। তো সিভিএসটা কত আমরা হেয়ারে বের করে নিব, যে 5,000 শেয়ার 45 টাকা করে দাম, হ্যাঁ বলছে 45 করে দাম হয়েছে এখন। তো আমরা 5,000-এর সাথে 45 গুণ করবো, 2,25,000 টাকা, এটা হচ্ছে আমাদের কারেন্ট ভ্যালু স্টক বা সিভিএস এর মান। আর ডেপ ফান্ড কিন্তু আগেটাই থাকবে, অর্থাৎ 1,25,000 টাকাই থাকবে। এখন আমরা হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনের যে সূত্রটা আছে এই সূত্রের মধ্যে মান বসাই দিব, যে সিভিএস এর মান হচ্ছে 2,25,000 টাকা, তারপরে ডেপ ফান্ড হচ্ছে 1,25,000 টাকা, আর সিবিএস হচ্ছে 2,25,000 টাকা। সো এই যে মান বসাই দিছি, সিবিএস 2,25,000 টাকা, ডেপ ফান্ড হচ্ছে 1,25,000 টাকা এবং সিবিএস হচ্ছে 2,25,000 টাকা। সো আমরা উপরের বিয়োগ ফলটাকে যদি 2,25,000 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে 0.4444 অথবা 44.44%। তো মেনটেন করতে বলছে মালিকানা 35%, আর আমার মালিকানা আছে 44.44%। তো অবশ্যই মার্জিন কল রিসিভ করব না। তা আমরা কমেন্টে লিখবো সিন্স অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেন্স মার্জিন, যেহেতু অ্যাকচুয়াল মার্জিন মেইনটেন্স মার্জিনের চেয়ে বড়, সো দ্য ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই এ মার্জিন কল। সুতরাং বিনিয়োগকারীর মার্জিন কল রিসিভ করার প্রয়োজন নাই, অর্থাৎ বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে না। ঠিক আছে, যেহেতু অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেন্স মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন মেইনটেন্স মার্জিনের চেয়ে বড়, সেহেতু বিনিয়োগকারী মার্জিন কল রিসিভ করবে না, এরকম একটা মন্তব্য আমরা করে দিব। এরপর আসো 3 নম্বর যে রিকোয়ারমেন্ট আছে, এখানে বলছে যে হোয়েন মার্জিন কল ইজ অ্যাপ্লিকেবল, মানে কখন মার্জিন কল প্রযোজ্য। তো কখন মার্জিন কল প্রযোজ্য, যখন অ্যাকচুয়াল মার্জিন
মেইনটেনেন্স মার্জিনের নিচে নেমে যায় তখনই তো মার্জিন কল হয়, তাই না? So আমরা ওইভাবে একটা মন্তব্য লিখে দিব যে কখন মার্জিন কল প্রযোজ্য, আমরা বলবো যে মার্জিন কল ইজ অ্যাপ্লিকেবল, মার্জিন কল প্রযোজ্য হোয়েন দ্য অ্যাকচুয়াল মার্জিন ইজ লোয়ার দেন মেইনটেনেন্স মার্জিন। যখন অ্যাকচুয়াল মার্জিন মেইনটেনেন্স মার্জিনের চেয়ে কম হবে তখনই মার্জিন কল প্রযোজ্য। অর্থাৎ আমি যে অ্যাকচুয়াল মার্জিনটা বের করছি, এই অ্যাকচুয়াল মার্জিন দিয়ে আসলে কি বেরোইছে, যে আমার মালিকানা বর্তমানে আছে 44.44%। ঠিক আছে, সো অ্যাকচুয়াল মার্জিনটা আমরা তুলনা করি মেনটেন্স মার্জিনের সাথে। আমার মালিকানা রক্ষণাবেক্ষণ করতে বলছে 35%, অর্থাৎ 35%-এর নিচে আমার মালিকানা নামতে পারবে না। যদি অ্যাকচুয়াল মার্জিন 35%-এর নিচে নামে তাহলেই তো মার্জিন কল রিসিভ করব, তাই না? আর যদি অ্যাকচুয়াল মার্জিন 35% বা তার বেশি থাকে তাহলে তো মার্জিন কল রিসিভ করব না। তো মার্জিন কলটা কখন প্রযোজ্য? যখন আমার অ্যাকচুয়াল মালিকানাটা মেনটেন্স মার্জিনের চেয়ে কম হবে। আমি ওই কথাটা লিখছি যে মার্জিন কল ইজ অ্যাপ্লিকেবল, মার্জিন কল প্রযোজ্য হোয়েন অ্যাকচুয়াল মার্জিন ইজ লোয়ার দেন মেনটেন্স মার্জিন। যখন অ্যাকচুয়াল মার্জিন মেনটেন্স মার্জিনের চেয়ে ছোট হবে, অ্যাকচুয়াল মার্জিনটা যখন মেনটেন্স মার্জিনের চেয়ে ছোট হবে তখনই মার্জিন কল প্রযোজ্য। এটা একটা থিওরিটিক্যাল অ্যান্সার আমরা করে ফেললাম। এখন রিকোয়ারমেন্ট 4-এ বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মার্জিন কল অ্যাট এ মার্কেট প্রাইস অফ টাকা 40। 40 টাকায় মার্জিন কলের পরিমাণ বের করতে বলছে। এখন মার্জিন কলের পরিমাণ জিনিসটা কি? মার্জিন কলের পরিমাণ হচ্ছে যে আমরা যখন হচ্ছে মার্জিন কল রিসিভ করি তখন আমাদের অ্যাকাউন্টে নগদ টাকা জমা দিতে হয়। কিছু টাকা যদি আমরা নগদ জমা দিই তাহলে আমাদের অ্যাকাউন্টের রেস্ট্রিক্টেডটা উঠে যায়। ঠিক আছে, আমি আবার বলছি যে অ্যামাউন্ট অফ মার্জিন কল বিষয়টা কি, যেমন আমাদের মালিকানা মেনটেন করতে বলছে কত পার্সেন্ট? 35%। এখন কোনো কারণে আমাদের অ্যাকচুয়াল মালিকানা হয়ে গেল 30%। ঠিক আছে, সো আমি তো মার্জিন কল রিসিভ করব, আমার অ্যাকাউন্ট তো টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে রাখা হবে, তাই না? তো এই রেস্ট্রিকশন ছুটানোর উপায় কি? রেস্ট্রিকশন ছুটানোর উপায় হচ্ছে এই যে এখানে ঘাটতি আছে 5%, ঘাটতি আছে 5%। কারণ 35% যদি আমার মালিকানা থাকতো তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হইতো না। আমার মালিকানা মেনটেন করতে বলছে কত পার্সেন্ট? 35%, কিন্তু আমার অ্যাকচুয়াল মালিকানা আছে 30%। তো 5% ঘাটতি আছে না? তো এই 5% ঘাটতি আমি অ্যাকাউন্টে নগদ টাকা জমা দিয়ে পূরণ করতে পারি। যদি আমি ধর হচ্ছে নিজের পার্সোনাল টাকা বা বাসা থেকে টাকা এনে ওই 5% টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিই তাহলে কিন্তু আমার মালিকানা আবার 35%-এ চলে আসবে। আর মালিকানা যখন 35%-এ চলে আসবে তখন কিন্তু আমার অ্যাকাউন্টের রেস্ট্রিকশনটা ছুটাই দিবে। তো ওই যে কতটুকু অ্যামাউন্ট জমা দিতে হবে, ওই যে 5% ঘাটতিতে কতটুকু অ্যামাউন্ট জমা দিতে হবে সেই অ্যামাউন্টটাকে বলা হয় মার্জিন কল অ্যামাউন্ট বা অ্যামাউন্ট অফ মার্জিন কল। ঠিক আছে, সো অ্যামাউন্ট অফ মার্জিন কল আমাদেরকে বের করতে বলছে। তো আমরা যখন এরকম রিকোয়ারমেন্ট পাবো আর কি, যে অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করো, এই রিকোয়ারমেন্টটা যখনই পাবো আমরা আগে টেস্ট করব যে মার্জিন কল আসলেই হবে কিনা, মানে আমার ঘাটতি আছে কিনা। ঘাটতি থাকলে আমি অ্যামাউন্ট বের করার জন্য একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমি হচ্ছে অ্যামাউন্টটা বের করতে পারবো। বাট আমাদের ঘাটতি হবে কিনা সেটা আগে টেস্ট করতে হবে। 40 টাকা যেহেতু শেয়ারের দাম, আমি 40 টাকায় আগে অ্যাকচুয়াল মার্জিন বের করব। অ্যাকচুয়াল মার্জিন বের করে আমি দেখব যে অ্যাকচুয়াল মার্জিনটা 35%-এর নিচে আছে কিনা। যদি দেখি 35%-এর নিচে আমার মালিকানা আছে তখন আমি বুঝবো যে হ্যাঁ আমার তাহলে ঘাটতি আছে। আমি তখন অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করার সূত্র আছে, টু ক্যাশ ডিপোজিটের একটা সূত্র আছে, আমরা সেই সূত্র প্রয়োগ করে অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করতে পারবো। তো আগে আমরা একটু টেস্ট করে দেখি যে 40 টাকায় অ্যাকচুয়াল মার্জিনটা কত। তো আমরা প্রথমে, আচ্ছা এখানে একটা সূত্র আছে, এটা আমি ডিটেলসে নেক্সট ক্লাসে বুঝাবো না। আজকে একটু সংক্ষেপে বলে দিই আর কি। এই যে 6 নম্বর যে সূত্রটা আছে এটা হচ্ছে মেইনটেনেন্স মার্জিন পার্সেন্টেজ। মেইনটেনেন্স মার্জিন পার্সেন্টেজের দুইটা সূত্র আছে, টু ডিপোজিট ক্যাশ আর একটা হচ্ছে টু সেল শেয়ার। এখন টু ডিপোজিট ক্যাশের সূত্রটা কি? ধরো এখানে আমরা বলছি যে কত টাকা নগদ জমা দিতে হবে, মানে ওই যে আমাকে মালিকানা রাখতে বলছে কয় পার্সেন্ট, মেনটেন করতে বলছে কয় পার্সেন্ট, মালিকানা মেনটেন করতে বলছে 35%। এখন কোনো কারণে আমার অ্যাকচুয়াল মার্জিন আছে 30%। তাহলে আমি দেখতে পাচ্ছি ঘাটতি 5%-এর। ঘাটতি কয় পার্সেন্টের? 5%-এর। এখন এই ঘাটতি পূরণ করার জন্য অ্যাকাউন্টে কত টাকা নগদ জমা দিতে হবে সেটা যদি বের করতে চাই তাহলে টু ডিপোজিট ক্যাশের সূত্রটা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আমার মালিকানা মেনটেন করতে বলছে কত পার্সেন্ট? 35%। আমি যেই ব্রোকারেজ হাউস থেকে ঋণ নিয়েছি তারা আমাকে শর্ত দিয়েছে যে শেয়ারের দাম যতই কমুক আপনার মালিকানা 35% মেনটেন করতে হবে। এখন কোনো কারণে আমার মালিকানা 30%-এ চলে আসে, এই যে অ্যাকচুয়াল মার্জিন 30%-এ চলে আসে। তো ওরা তো মালিকানা মেনটেন করতে বলছে 35%, কিন্তু আমার মালিকানা আছে 30%, 5% ঘাটতি আছে। সো আমার অ্যাকাউন্ট কিন্তু রেস্ট্রিক্টেড অলরেডি। তো আমি এই রেস্ট্রিকশন ছুটানোর জন্য এই 5%-এ যেই পরিমাণ টাকা হয় সেই পরিমাণ টাকা যদি আমার অ্যাকাউন্টে জমা দিই তাহলেই তো আমার, হ্যাঁ, অ্যাকাউন্টের মালিকানা আবার 35%-এ চলে আসবে, তখনই তো রেস্ট্রিকশনটা উঠে যাবে।
আমি আবার শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবো। তো 5%-এর টাকাটা কত, নগদ টাকাটা কত, সেটা যদি বের করতে চাই টু ডিপোজিট ক্যাশে সূত্রটা প্রয়োগ করতে হবে যে পার্সেন্টেজ সমান সিভিএস মাইনাস ডি প্লাস ক্যাশ ডিভাইড বাই সিভিএস প্লাস ক্যাশ। আমরা এই সূত্র প্রয়োগ করে সব মান বসাই দিব, শুধু ক্যাশের মানটা আমার কাছে নাই, ওইটা বের হবে। পার্সেন্টেজ প্রশ্নে যেটা থাকবে 35% অথবা 0.35 আমরা বসাই দিব। সিভিএস এর মান আমরা হচ্ছে এই 40 টাকায় বের করব, মানে রিকোয়ারমেন্ট চার্জ যখন করব, যদি আমাদের অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করা লাগতো আর কি, তাহলে একদম যেই অ্যামাউন্টে মার্জিন কল রিসিভ করব ওই অ্যামাউন্ট দিয়েই কিন্তু সিভিএসটা বের করতে হবে। তো সিভিএসটা বের করার প্রয়োজন ছিল 5,000 গুণ 40, এই গুণ করে আমরা হচ্ছে সিভিএসটা বের করতাম। তারপর ডেফ ফান্ড আগেরটাই থাকবে, হ্যাঁ ক্যাশ এটা যা আছে তাই থাকবে, এটা বের হবে আর কি, ক্যাশের টাকাটা আমরা বের করব ক্যালকুলেশন করে। সিভিএস এর মান হবে ওই যে 5,000 গুণ 40, আর ক্যাশ টাকাটা আমাদের বের হবে। তো আমরা এই সূত্রের মধ্যে জাস্ট মান বসাই দিব, পার্সেন্টেজ এর মান বসাই দিব, সিভিএস এর মান বসাই দিব, ডি এর মান বসাই দিব, আমাদের ক্যালকুলেশন করলে ক্যাশের মানটা বের হয়ে যাবে। তো ক্যাশটা বের করার আগে আমরা আগে টেস্ট করে নিব যে 40 টাকায় আসলে মার্জিন কল হবে কিনা। যদি হয় তাহলে আমরা ক্যাশ বের করতে যাব, আর যদি দেখি যে 40 টাকায় মার্জিন কল হবেই না, ঠিক আছে 40 টাকায় মার্জিন কল হবেই না, তাহলে তো আর আমি ক্যাশ বের করতে যাব না। যদি আমি 40 টাকায় দেখি যে অ্যাকচুয়াল মার্জিন, 40 টাকায় আমাদের অ্যাকচুয়াল মার্জিন আছে ধরো 45%, তাহলে তো আর আমি অ্যামাউন্ট বের করতে যাব না। আমি কি তখন ক্যাশ বের করতে যাব? তখন কি আর ক্যাশ বের হবে? তখন তো আমার ক্যাশ জমা দেওয়ার প্রয়োজনই নাই। ঠিক আছে, তখন ক্যাশ বের জমা দেওয়ার প্রয়োজনই নাই, তো আমি ক্যাশ কিভাবে বের করব? তখন আর আমি ক্যাশ বের করতে যাব না। হ্যাঁ, যদি আমাদের অ্যাকচুয়াল মার্জিন ধরো হচ্ছে 35%ও হয়, তাও তো আমার ঘাটতি নাই, কারণ মালিকানা তো মেনটেন করতে বলছে 35%। তো আমার যদি অ্যাকচুয়াল মার্জিন 35%ও হয়, তাও তো আমি সূত্র দিয়ে ক্যাশ বের করতে যাব না। কখন যাব? যদি আমার অ্যাকচুয়াল মার্জিন, ঠিক আছে, যদি অ্যাকচুয়াল মার্জিন ধরো হচ্ছে 25% হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি যে মালিকানা মেনটেন করতে বলছে 35%, কিন্তু আমার অ্যাকচুয়াল মালিকানা আছে 25%। এইখানে আমি দেখতে পাচ্ছি যে ঘাটতি আছে, ঘাটতি আছে 10%। তো তখনই আমি বুঝবো যে আমার ক্যাশ বের করতে হবে। তখন আমরা হচ্ছে টু ডিপোজিট ক্যাশ এই সূত্রটা প্রয়োগ করব, পার্সেন্টেজ সমান সিভিএস মাইনাস ডি প্লাস ক্যাশ ডিভাইড বাই সিভিএস প্লাস ক্যাশ। আমরা এই সূত্র প্রয়োগ করে তখন আমরা হচ্ছে ক্যাশের পরিমাণটা বের করে ফেলবো। সেটাকে বলা হয় অ্যামাউন্ট অফ মার্জিন কল, ঠিক আছে, অ্যামাউন্ট অফ মার্জিন কল। আর যদি আমার কাছে নগদ টাকা না থাকে, সেক্ষেত্রে আমাদের একটা বিকল্প উপায় আছে, টু সেল শেয়ার। আমরা কিছু শেয়ার বিক্রি করে ঋণ শোধ করতে পারি। যদি কিছু শেয়ার বিক্রি করে ঋণ শোধ করি, তাহলে আমাদের মালিকানাটা আবার 35%-এ ফিরে আসে। হ্যাঁ, তখন আমাদের রেস্ট্রিকশনটা উঠে যায়। তো প্রশ্নের মধ্যে বলে দিবে যে কতগুলা শেয়ার বিক্রি করতে হবে, মানে আমি কতগুলা শেয়ার বিক্রি করে ঋণ শোধ করলে হুম আমাদের হচ্ছে রেস্ট্রিকশনটা উঠে যাবে, এরকম কোশ্চেন করবে অঙ্কে। তখন আমরা টু সেল শেয়ারের সূত্রটা প্রয়োগ করব। তো আমাদের প্রশ্নের মধ্যে যদি জানতে চায় যে কত টাকা নগদ জমা দিতে হবে অ্যাকাউন্টে রেস্ট্রিকশন ছুটানোর জন্য, তখন আমরা টু ডিপোজিট ক্যাশের সূত্রটা প্রয়োগ করব। আর যদি আমাদের প্রশ্নের মধ্যে বলে দেয় যে কতগুলা শেয়ার বিক্রি করে ঋণ শোধ করলে আমাদের মেইনটেন্স মার্জিন আবার সঠিক স্তরে ফিরে আসবে, অর্থাৎ 35%-এ ফিরে আসবে, যখন এইভাবে কোশ্চেনটা করবে যে কতগুলা শেয়ার বিক্রি করলে আমার অ্যাকাউন্টের রেস্ট্রিকশন উঠে যাবে, হ্যাঁ, সো শেয়ারের সংখ্যার কথা যখন জানতে চাইবে তখন টু সেল শেয়ারের সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমাদের হচ্ছে শেয়ার সংখ্যাটা বের হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে আমাদের অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করার আগে আমরা একটু দেখি যে 40 টাকায় অ্যাকচুয়াল মার্জিনটা আসলে কত আসে। তো আমরা 4 নম্বর রিকোয়ারমেন্ট দিয়ে লিখবো যে হোয়েন মার্কেট প্রাইস ইজ টাকা 40 পার শেয়ার, যখন শেয়ারের দাম 40 টাকা, প্রতি শেয়ার যখন 40 টাকা, উই নো, আমরা জানি অ্যাকচুয়াল মার্জিন বের করার সূত্র হচ্ছে সিভিএস মাইনাস ডি ডিভাইড বাই সিভিএস। এখন এই সিভিএসটা আমরা বের করব 40 টাকাতেই, ঠিক আছে, সিবিএসটা আমরা 40 টাকাতেই বের করব। তো আমরা লিখবো যে সিবিএস 5,000 গুণ 40 টাকা, তার মানে 2 লক্ষ টাকা। আর ডেপ ফান্ড তো আগের মতোই থাকবে 1,25,000 টাকা। তো আমরা সিবিএস এর পরিবর্তে 2 লক্ষ টাকা বসাইলাম, ডেপ ফান্ডের পরিবর্তে 1,25,000 আগেরটাই বসাইলাম, আর সিবিএস এর পরিবর্তে 2 লক্ষ টাকা বসাই দিলাম। দেন উপরের বিয়োগফলটা আসে 75,000 টাকা, আর নিচে 2 লক্ষ টাকা ভাগ করে দিলে আমরা দেখতে পাচ্ছি 0.375 অথবা 37.5% আসে আমার অ্যাকচুয়াল মার্জিন। অর্থাৎ আমার এখন মালিকানা আছে এই শেয়ারে, আমার মালিকানা আছে 37.5%, 37.5%, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মার্জিন বা অ্যাকচুয়াল মালিকানা। তো মেনটেন করতে বলছে 35%, তো আমার মালিকানা তো 35%-এর চেয়েও বেশি আছে। তো আমরা লিখবো যে সিন্স অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেইনটেন্স মার্জিন, যেহেতু অ্যাকচুয়াল মার্জিন মেইনটেন্স মার্জিনের চেয়ে বড়, সো দেয়ার ইজ নো কোশ্চেন অফ অ্যামাউন্ট অফ মার্জিন কল। তাহলে মার্জিন কলের অ্যামাউন্টের কোনো প্রশ্নই আসে না, মানে আমরা হচ্ছে মার্জিন কলের অ্যামাউন্ট বের করতে পারবো না। এখানে এই কথাটি আমরা লিখছি যে অ্যাকচুয়াল মার্জিন মেইনটেন্স মার্জিনের চেয়ে বড়, সো দেয়ার ইজ নো কোশ্চেন অফ অ্যামাউন্ট অফ মার্জিন কল। সো মার্জিন কল অ্যামাউন্টের কোনো কোশ্চেনই নাই এখানে। এইভাবে আমরা হচ্ছে একটা মন্তব্য লিখে দিব। আর যদি কোনো কারণে আমাদের হচ্ছে অ্যাকচুয়াল মার্জিনটা
অ্যাকচুয়াল মার্জিনটা 35%-এর কম আসতো, ধরো হচ্ছে গিয়ে 32% আসতো, তখন কিন্তু আমরা হচ্ছে এইভাবে কমেন্ট লিখতাম না। তখন আমরা কিন্তু এইভাবে কমেন্ট লিখতাম না, তখন কিন্তু আমাদের যে সূত্রটা আছে না, হ্যাঁ, এই যে টু ডিপোজিট ক্যাশে যে সূত্রটা আছে, এই সূত্রটা প্রয়োগ করে আমরা হচ্ছে কি বের করতাম, ক্যাশের পরিমাণটা বের করতাম, মানে সব মান বসাই দিলে এপর রিপিট করে আমরা হচ্ছে ক্যাশের মানটা বের করতে পারবো। তো ক্যাশের মানটা বের করলে সেটা হয়তো অ্যামাউন্ট অফ মার্জিন কল, বাট এই অঙ্কে আমাদের অ্যামাউন্ট অফ মার্জিন কল বের করার প্রয়োজন হয় না। আমরা একটা মন্তব্য দিয়ে বলে দিয়েছি যে অ্যামাউন্ট অফ মার্জিন কল এখানে বের করার প্রয়োজন নাই। ঠিক আছে? তো তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক করবা কি কি আমি একটু বলে দিই। হোমওয়ার্ক করবা হচ্ছে 9, তারপরে 10, 11, তারপর হচ্ছে 12। আর নেক্সট ক্লাসে আমি হচ্ছে তোমার এই যে অ্যামাউন্ট অফ মার্জিন কল কিভাবে বের করতে হয়, ক্যাশের যে অ্যামাউন্টটা সেটা আমি বের করে দেখাই দিব। আপাতত তোমরা হচ্ছে 9, 10, 11, 12 এই 4টা অঙ্ক এইচডব্লিউ করে ফেলো। তো ঠিক আছে, আশা করি সবাই ক্লাস বুঝতে পারছো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।